বাংলা লিংক বাংলার পথে। বাংলা লিংক বাংলা পথের বন্ধুরা কেমন আছেন? শুরু করছি আজকের ব্র্যান্ড নিউ এপিসোড। বন্ধুরা, গত পর্বে আমরা এসেছি গারো পাহাড়ের ছায়া ঘেরা নেত্রকোনা জেলায়। দেখেছি নেত্রকোনা শহর সহ আশপাশের অনেক স্পট। সেই ধারাবাহিকতায় আজ ঘুরব নেত্রকোনা। তো দৌড়ে শুরুতে জানিয়ে দিই গত পর্বের কুইজের উত্তর ও বিজয়ের নাম। গত পর্বের কুইজ ছিল নেত্রকোনা জেলায় কয়টি উপজেলা আছে। এর সঠিক উত্তর 10টি। এবারে 3462টি SMS এর মধ্যে সঠিক উত্তর এসেছে 3136টি, যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয়ী হয়েছেন ঢাকার মিরপুর 6-এর জিন্নাতারা। কংগ্রাচুলেশনস। আর আমরা এসে গেছি নেত্রকোনা শহর থেকে দক্ষিণে মদনপুর যাওয়ার পথে 5 কিলোমিটার দূরে ফচিকা গ্রামে। পাখির রাজ্যে পৃথিবী পদ্মময়। দেখেন কত পাখি। হ্যাঁ বন্ধুরা, আমরা আপনাদেরকে এখন নেত্রকোনা সদরের ফচিকা গ্রামের এই বাঁশঝাড় এবং তার আশেপাশের গাছে সুখে শান্তিতে বাস করা পাখি দেখাবো। বর্তমানে নানা কারণে পাখিরা আমাদের উপর বিরক্ত, তাই আসুন চুপচাপ পাখি দেখি। আপনার এখানে পাখি কত বছর যাবত দেখতেছেন বসে? ওই 20 বছর যাবত। 20 বছর যাবত কি কি পাখি বসে? ওইখানে পানকুড়ি, তারপরে সাদা বগা, আই বগা, চড়াই এগুলো বসে। বাচ্চা ফুটায়? জি, প্রতি মাসেই বাচ্চা ফুটাচ্ছে। হ্যাঁ, পানকুড়ি এক একটা 5 থেকে 6টা বাচ্চা দেয়। 5 থেকে 6টা দিচ্ছে। এখানে লোকজন এসে পাখি মারি না? মারতে আসে, তাই আমরা দিই না। আর পাখি তো অনেক ডিস্টার্ব করে আপনাদের। হ্যাঁ, অনেক ক্ষতি করে, তা ঠিক আছে। শব্দ করে, তারপরে ওদের বিষ্ঠাগুলা গাছটাকে আমাদেরকে ধ্বংস করার পরেও আমরা ইচ্ছাকৃত ভাবেই আমাদের মন চায় না ওদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য বা তাড়ানোর জন্য। আপনার এখানে পাখিরা কি কি করে? ওই মা পাখিটা বিকাল টাইমে ওদেরকে খাওয়ায়, তাছাড়া উড়াল শেখায়। গুদুলির সময় হইতেই মানে পুরা আকাশ জুড়ে ওরা বাচ্চাগুলোদেরকে উড়াল শেখায়। দেখতে আমাদের খুবই ভালো লাগে এবং এলাকার মানুষ লোকজন ভিড় করে দেখার জন্য। বাংলা লিংক কত বিচিত্র বিচিত্র গাছ আছে বাংলাদেশে। দেখেন এই যে লম্বা লম্বা যে ফলগুলা দেখতেছেন, এই ফলগুলার নাম হচ্ছে কানায়ের নাও। কানায়ের নাও ফল আমি দেখি নাই আগে কখনো। সিমের মতো বিশাল বিশাল। দেখেন পরিপুষ্ট কানাইয়ের নাও ফলটি দেখতে লম্বা এক কাঠের নৌকার মতো লাগে। এই ফলের গুণ বা দোষ যাই বলুন না কেন, এলাকায় জনশ্রুতি আছে যে যদি একটি কানাইয়ের নাও কোনো বাড়িতে রেখে আসা যায়, তাহলে ওই বাড়ির স্বামী স্ত্রী বা ভাই ভাই বা এমনই সম্পর্কের মাঝে ঝগড়া অনিবার্য। বন্ধুরা, আপনাদের এখন ফজিকা গ্রামের ফকির বাড়িতে নিয়ে যাচ্ছি। আলী হোসেন ফকির নামে একজন এই গ্রামে বসবাস করত। তাকে সবাই শাহ ফকির নামে চেনে। তিনি একজন আধ্যাত্মিক সাধক এবং কবিরাজ ছিলেন। আজ থেকে 150 বছর আগে শাহ ফকিরের জন্ম হয়। তিনি 34 বছর সাধনা করে বাকসিদ্ধি লাভ করেন, মানে তার মুখের কথা ফলে যেত। তার চিকিৎসা পদ্ধতি ছিল বিচিত্র।
নেত্রকোনা অঞ্চলে প্রচুর মাছ পাওয়া যায়। তিনি বিভিন্ন রোগে বিভিন্ন প্রকার মাছ খেতে দিতেন, যেমন শুল বেদনা হলে কালীবাউস, জ্বর হলে পুঁটি মাছ ইত্যাদি। 1986 সালে 130 বছর বয়সে আলী হোসেন ফকির ইন্তেকাল করেন। বন্ধুরা, একটা নোটিশ আছে। বাংলা লিঙ্ক বাংলা পথের কুইজ কন্টেস্টের বিজয়ী হয়েছেন যারা, তাদের মধ্যে কয়েকজন এখনও তাদের পুরস্কার নেননি বা পাননি। অনেকেই কিভাবে পুরস্কারটি ব্যবহার করবেন তা নিয়ে চিন্তিত। সেসব বন্ধুদের বলছি, আপনারা নাম, ঠিকানা ও বিষয় লিখে আমাদেরকে SMS করুন। আমরা আবার বলছি, শুধুমাত্র SMS করুন 01911624736। আমি আবারও বলি 01911624736 এই নম্বরে। যারা ইমেল করতে চান তারা tinku.traveler@yahoo.com এই অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন। হ্যাঁ, যা বলছিলাম, শাহ ফকিরের চিকিৎসা এবং আধ্যাত্মিকতায় এলাকায় খুব পরিচিতি পান। তবে তার মৃত্যুর সাথে সাথে মাছ দিয়ে বিচিত্র চিকিৎসা পদ্ধতিটাও শেষ হয়ে গেছে। বাংলা লিঙ্ক। বন্ধুরা, আমরা এখন আপনাদের নিয়ে চলেছি নেত্রকোনা সদর থেকে 12 কিলোমিটার দক্ষিণে মদনপুরে। ওখানে রয়েছে 360 জন আউলিয়াদের মধ্যে বাংলাদেশে প্রথম আগমনকারী আউলিয়া হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহের মাজার। পশ্চিম এশিয়ার সেলজু রাজবংশের তুরস্ক সুলতানের সহোদর কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহে জাতিতে তুর্কি। সে সময় ইতালির রোম সাম্রাজ্য বিজয়ী তুরস্ক রাজ্যকেই অন্য নামে রোম সাম্রাজ্য বলা হতো। সেখানকার শাসকদের বলা হতো রুমি। সুলতানের ছোট ভাই হিসেবে কমরউদ্দিন রুমিকেও শাহ সুলতান উপাধিতে অভিহিত করা হয়। শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহে সিংহাসন ছেড়ে ইসলামের ঝান্ডা নিয়ে বেরিয়ে পড়েন ইসলাম প্রচারে। তিনি 120 জন সঙ্গী নিয়ে চট্টগ্রামে আসেন। সেখান থেকে তিনি তার দলকে বিভক্ত করে দেন। একটি দল পুণ্ডুবর্ধনের রাজধানী বর্তমান বগুড়ার মহাস্থানগড় রওনা হয়। পুণ্ডুবর্ধনের রাজা পরশুরামকে ইসলামের দাওয়াত দিলে তিনি ক্ষিপ্ত হয়ে যুদ্ধ ঘোষণা করেন। এই যুদ্ধে অনেক সুফি শহীদ হন, যাদের মধ্যে শাহ সুলতান সৈয়দ মাহমুদ মাহিসাওয়ারের সমাধিটি বগুড়ার মহাস্থানগড়ে শাহ সুলতানের মাজার নামে পরিচিত। এই ঘটনায় কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহে দ্রুত মহাস্থান যান এবং আবার রাজা পরশুরামকে ইসলামের দাওয়াত দেন, কিন্তু এবারও পরশুরাম যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধে কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহে জয়ী হন এবং পুণ্ডুবর্ধনে ইসলাম প্রতিষ্ঠিত হয়। এর কিছুদিন পর হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহে তার শিক্ষা গুরু সৈয়দ মহিউদ্দিন সুরখুল আম্বিয়া সুরতনি রহমতুল্লাহ আলাইহি সহ 40 জন সঙ্গী নিয়ে এই অঞ্চলে আসেন। সে সময়ে এই অঞ্চলে ছোট ছোট সামন্ত রাজ্য ছিল। ব্রহ্মপুত্র নদ পার হলে সে অঞ্চলের কোচ রাজা বোকাই কোচ ইসলামের পতাকা তলে আসেন এবং সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এই স্থানকে কেন্দ্র করেই পূর্ব ময়মনসিংহ তথা কামরূপ অঞ্চলে ইসলাম প্রচার শুরু হয়। বোকাইনগর থেকে হযরত কমরউদ্দিন রুমি মদন কোচের রাজ্যের দিকে যাত্রা শুরু করেন। রাজা মদন কোচ পরশুরামের পরাজয়ের কথা জানতেন। হযরত কমরউদ্দিন রুমি মদন কোচের রাজ দরবারে না গিয়ে দামচাপুর গ্রামে আস্তানা গাড়েন। কিছুদিন পর তিনি কোচ রাজ্যের রাজধানীর পশ্চিমে ঝিটাই নদীর তীরে এসে নামাজ আদায় করেন এবং বলেন এখানেই তিনি তার অভিযান শেষ করবেন। তিনি রাজা মদন কোচকে যে স্থানে নামাজ আদায় করেছেন সেই স্থানটি তাকে দান করতে প্রস্তাব দেন। মদন কোচ রাজি হয় না। এরপর তিনি জায়নামাজ সমপরিমাণ জায়গা দানের জন্য প্রস্তাব করেন। মদন কোচ বিষয়টি তুচ্ছ জ্ঞান করে মঞ্জুর করেন। পরে সন্দেহ হলে রাজা সৈন্য নিয়ে সেখানে আসেন। হযরত কমরউদ্দিন রুমি তার জায়নামাজ শূন্যে ছুঁড়ে মারলে তার চোখের নিমেষে বড় হতে হতে মদন কোচের রাজ্য ঢেকে ফেলে। রাজা মদন কোচ ভয় পেয়ে ইসলাম গ্রহণের অঙ্গীকার করে পরে পালিয়ে যায়। দেখছেন হযরত কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ। শাহ সুজার সময়কালে এই অঞ্চলে শাসক ছিলেন জালালউদ্দিন মাহমুদ। তিনি জমি পরিমাপের সময় সমাধির দেয়াল ফলকে 445 হিজরি লেখা দেখতে পান। স্থানীয়রা এই সনটিকে হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহের আগমন বা কেউ কেউ তার মৃত্যু সন বলে মনে করেন। উনি যখন আসছেন উনি কি প্রথম 360 জন আউলিয়ার প্রথম? হ্যাঁ, প্রথম, সর্বপ্রথম উনি এখানে। তারপরে শাহজালাল শাহপুরান সবাই তারপরে 350 বছর পরে। হ্যাঁ, উনার 350 বছর পরে, 350 বছর পরে আসে অন্যান্য আউলিয়ারা। আচ্ছা, এখানে মানুষ যে আসে এই যে মানত করতে, কি কি জিনিস নিয়ে আসে? প্রত্যেকটা জিনিস, মানে আমরা শুনছি মোরগ নাকি নিয়ে আসে। সবকে মোরগ, বাতাসা, গরু, ছাগল, এই কবুতর,
হাঁস মুরগ বিভিন্ন এছাড়াও অন্যান্য তরি তরকারি এই শাকসবজি মানে সবাই যে যা পারে নিয়ে আসে, না? ধান চাউল যে যারা তার মনে ইচ্ছা চায় এটা নিয়ে আসে। আচ্ছা আচ্ছা, আপনাদের ওরসটা কবে হয়? ফাল্গুন মাসের চাঁদের পূর্ণিমায়, ফাল্গুন মাসে যে চাঁদটা উঠে সেই চাঁদে যে পূর্ণিমা আসে দেন 12-13 এই তারিখ। কি পরিমাণ লোক আসে? ও অগণিত লোক। আপনারা মোট খাদেম এখন কয়জন আছেন? 250 ঘর। 250 ঘর খাদেম আছে। আপনারা কি সবাই তার আওলাদ? অল্টারনেটিভ, হ্যাঁ, অল্টারনেটিভ ডে বাই ডে পরিবর্তন হয়। আচ্ছা, সবাই তো তার আওলাদ? না, আওলাদ। বাংলা লিংক, বাংলা লিংক বাংলার পথে, বাংলা লিংক বাংলার পথে। হ্যাঁ, বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিংক বাংলার পথে। বন্ধুরা, আপনারা দেখছেন নেত্রকোনা জেলা। আমরা এখন বর্তমান নেত্রকোনা শহরের নিউ টাউন এলাকায়। নেত্রকোনা শহরে এটা হচ্ছে বড় পুকুর। এরকম পুকুর নেত্রকোনা শহরে বেশ কয়েকটা আছে। নেত্রকোনা শহরে অনেক পুকুর আছে, আর এই পুকুরটার পানি নাকি কখনো শুকায় না। এবং এই পুকুরটাতে আছে প্রচুর মাছ, যেখানে টিকিট কেটে মাছ ধরা হয়। সে সময় ময়মনসিংহ পরগনার জমিদারের স্ত্রী বিশ্বেশ্বরী দেবী স্থানীয় পূজাদের পানীয় জলের অভাব মেটানোর জন্য এই দিঘি এবং এমনই বেশ কয়েকটি দিঘি খনন করেন। 2005 সালে 5 ডিসেম্বর সকালে বড় পুকুর পাড়ের উদীচী ও শতদল শিল্পী গোষ্ঠীর সামনে জেএমবির আত্মঘাতী বোমা হামলার মর্মান্তিক ঘটনায় 9 জন নিহত হয়। বাংলা লিংক। বন্ধুরা, আমরা আপনাদের নিয়ে ঘুরি সারা বাংলাদেশ, দেখা করিয়ে দিই অনেক কিছুর সাথে। সেসবের কথা মনে থাকে নিশ্চয়ই। তো এবারে লিখে নিন আজকের কুইজ। প্রশ্নটি হলো, হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহে কোন দেশের নাগরিক ছিলেন? সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে: এ তুরস্ক, বি বাংলাদেশ, সি ইটালি। তো সিম্পল প্রশ্নটি আর একবার জেনে নিন। বলতে হবে, হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহে কোন দেশের নাগরিক ছিলেন? আর আমরা চলেছি নেত্রকোনা শহর থেকে 5 কিলোমিটার উত্তরে সিংহের বাংলায়। আচ্ছা ভাই, মদন ঠাকুর ওনার বাড়িটা কোন দিকে হবে? মদন ঠাকুর ভাঙা রাস্তা নাকি মাটির রাস্তা নাকি? কত কিলো যাইতে হবে? কত কিলো? আধা কিলো। ওকে, থ্যাংক ইউ। নদ নদী হাওর বাওড়ের দেশ নেত্রকোনা। এই জেলায় অনেক নামি দামি শিল্পী আছেন। চলেছি তাদের একজন কবিয়াল মদন ঠাকুরের কাছে। বাংলা 1324 সালে মদন ঠাকুর নেত্রকোনা সদরের সিংহের বাংলার এই সহিলপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার আসল নাম মদন মোহন আচার্য। বাবার নাম শশী মোহন আচার্য, একজন বাউল ছিলেন। তার জ্যাঠা বিজয়নারায়ণ আচার্য ছিলেন পূর্ব বাংলার প্রখ্যাত কবিয়াল। মদন ছিলেন রামসুন্দরের শিষ্য, আর রামসুন্দর ছিলেন বিজয়নারায়ণের শিষ্য। 1700 সালের প্রথম দিকে এই এলাকার জমিদারের খাজনা আদায় উৎসবে কবিয়ালদের কবির টপ্পা ছিল আকর্ষণীয় ইভেন্ট। প্রজারা খাজনা দিয়ে কবির টপ্পা শুনে মিঠাই খেয়ে বাড়ি যেত। জমিদার আমলে প্রখ্যাত কবিয়াল ছিলেন লোচন কর্মকার, হারাইল বিশ্বাস, লাল মামুদ, গোবিন্দ আচার্য, অন্ধ কবিয়াল তারাচাঁদ, কিঙ্কর শীল প্রমুখ। মদন ঠাকুর এই কবিয়ালদের শেষ প্রজন্ম। তার সাথে কথা বলি শেষ হয়ে যাবে আজকের বাংলা লিংক বাংলার পথে। দেখা হবে আগামী পর্বে নেত্রকোনার দারুণ দারুণ স্পটে। ভালো থাকবেন। ভালো আছেন? ভালো আছি বাবু, আছি বাবু, ভালো কি থাকবো, এই বয়স আর কি কত বড় থাকবো। হ্যাঁ, আছি আপনার অনুগ্রহে, ওইটা আছি। আচ্ছা, আপনি আপনারা বলেন। হ্যাঁ, আপনি বসেন, আমি বসতেছি। আপনি মূলত কি কি করলেন? এই যে আপনার বয়স এত হয়ে গেল, আপনি মূলত কি করলেন সারা জীবন?
সারা জীবন আর কি করবো, সাধারণ কিছু না বলে শিখছি, সাধারণ মতো এই আর কিনবয় আসছি সংসারের মধ্যে একটা বিশ্বাস নিয়ে আমি আসি আর কি। আর আগে তো গান টান গেছি, কবি গাইছি, দেশ বিদেশে ঘুরছি, কবি গান গাইছি, বহু লোক সমাগম গাইছি। এখন বৃদ্ধ বয়সে, এখন আমি এখন বৃদ্ধ বয়সে বাড়িতে আছি, কিন্তু আশেপাশে কাজে নিকটবর্তী একটু ঘোরাফেরা করি, 2-4 মাইল 2 মাইল 4 মাইল এই পর্যন্ত যাই আর বাড়িতে আসি। আর কী করবো। আপনার বয়স কত হলো? বর্তমানে আমার বয়স 89 মতো। 89 বছর হয়েছে। আপনি গান গাইলেন, কবি গান গাইলেন কত বছর থেকে? হ্যাঁ, কথা আমি 25-30 বছর থেকে আরম্ভ করছি। 25-30 বছর থেকে আরম্ভ করছি। আর এখন বছর তো এক ধরিয়া এই আওয়াজ পাই না, স্মৃতি শক্তিটা কমে গেছে গা, এখন শরীর দুর্বল হয়ে পড়ছে। এখন সব আগের যে সব কথা আলোচনা করছি কবিতা দাঁড়াইয়া, টপা দিয়া ছড়া পাঁচারি টপা, কথার কাটাকাটি মুন্সিয়ানা ছন্দ এদিক করছি। এটা আমার সেটা বয়স আমার এই আরো 30-40 বছর থেকে। কে কে গাইছে আপনার গান? আমার সঙ্গে আসছিল সাথী, আমার ক্ষেত্রমোহন, তারপরে এই ক্ষেত্রমোহন আছিল, মধুসর আছিল, মুসলমান মধু, ক্ষেত্রমোহন, কালীপুর ঈশ্বরের কালী কুমার, আর সে আরও আছিল ছাত্রপাত্র আছিল, আমিও গাইছি কিছু, ঢুলি কাশি হারমোনিয়াম লয়ে বইছে, আমরা দাঁড়াইয়া কোমর খাচ্ছিয়া কাপড় দিয়ে ঘুরিয়া চাদর এইবার দিয়া চাদর এইবার দিয়া কথা ভর রাখিয়া আমরা কথা বলছি। তাহলে আগে আমাদেরকে 2-একটা ছন্দ শোনাবেন। ছন্দ ছন্দ তখন আচ্ছা তো শুনেন, আমার ভাবনা চিন্তা দেহ নষ্ট, বৃদ্ধ বয়সে বড় কষ্ট, যারা ছিল আপনিষ্ট তারাই পৃষ্ঠ দিছে, আরও কষ্ট ভাতের পীড়া, হয়ে গেলাম কঙ্কাল সারা, 150 টাকা চাউলের দরে কেমনে জীবন বাঁচে, পাইয়া সরকারের ভাতা দূর করতাম সকলে ব্যথা, তাতে অন্যতা শুনতে পারলাম কানে, আবার গিয়ার কপালের বাটা, নামটা আমার যায় না কাটা, কাটলি আর বাঁচাওরা কেটা, দয়াল সরকার বিনে বয়সটা 90 মতো, আজকাল মানুষ বাঁচে কত, চেহারা তো বেহারার মতো প্রায়, বাকি কয়েকটা দিনের জন্য হয়ে গেলাম মূর্তিচ্ছন্ন, দয়ালের দয়া ভিন্ন নাই অন্য উপায়, হুজুরদের দরখাস্ত যাতে আমি নহের বরখাস্ত, যার দয়া সমস্ত চলছে বাংলাদেশ, ছোট বড় যত আছে সবাই সমান তিনির কাছে, তিনি বাঁচাইলে সকলেই বাঁচে, কার নেই কোনো ক্লেশ, আদাব দিলাম 100 কোটি, আমার আছে কত ত্রুটি, করতে কাব্যের পরিপাটি, খাটি গমনই বৃদ্ধ বসে বুদ্ধিহারা, বুঝলে গিয়ে কবির ছড়া, জীবন তেজ হয়ে মরে ঘরে পড়ে রই, কবির গুরু বিজয় নাম আমার সাক্ষাৎ যারা, কবির গুরু বিজয় নাম, তিনি গেলেন স্বর্গধাম, সেই নামেতে আমার দাম, দিত অনেকজনে, চায় না কবি এত দেশে, সবে মতো অন্য রসে, আলেয়া সন্তারা ভাষার সময়ের গুণে। তখন করতাম সরকারি, সব মিলতো আমার দরকারি, এখন কী করি আর কই যাই নাই তখন ঘর বাড়ি, এই সাইড দিয়ে ঘুরি বিড়ি, বৃদ্ধ বসে করি কাম, তজুসপত্র লেখি নাম, অকর একটি একদম বর্তমানে, এখন যাই না আর কবি গানে, সব যে আছে দিনে দিনে, গান গাইতাম দুজনে, মধু আর মদনে, আমি বসছি নিদানে, কল 10 এগুলো বাঁচি, আর কদিন আসি, এই পর্যন্ত নিখান্ত দিতে চাই, কথা কইলে অন্ত নাই, আর বৃদ্ধ বসে দন্ত নাই, কিছু কইতে ভয় ভাই, দাঁতের জোরে কথা কন, হ্যাঁ অবর্জনা গাই, এই পর্যন্ত বললো আপনার কাছে, আমার তো জীবনটি আগে মরার লক্ষণ দেখা দিচ্ছে, এখন আমি ভয়ে সব দিকে হারা, বয়স হয়েছে বুড়া, সেরেছে কোমরের জোড়া, বাড়িয়ে মানে এখান থেকে 3 মাইল দূরা, এখানে বসত গ্রামের নাম শৈলপুর, আমার নাম মদন ঠাকুর, এই তো বললাম আপনার কাছে, না আরও বলবার আছে, আর কবিতা বলতে তো অনেক আছে, আমরা তো ভল্লিবাসী গরিব বাঙালাসী ভাই, আমরা কথা কানে তুলে এমন মানুষ কেউই নাই, আপনার নিয়ে আর সবাই ব্যস্ত, মস্ত মস্ত যত লোক, পরের দিকে সানা ফিরে খুঁজে কেবল নিজের সুখ, এই যে পল্লীর ঘরে ঘরে রাইতে দিনে হাহাকার, তার কি কিছু খবর রাখেন দেশের রাজা জমিদার, পায়ে জুতা পিঠে তুলে লাগাই দেন চটার শট, জমিদারের চারি গলে কি তানে কেবল কাশির মঠ, পল্লীর যত ছেলে ফেলে পড়াশোনা পণ্ডিত হয়, আইয়ে বিয়ে পাস করিয়ে বড় বড় চাকরি লয়, পরে থেকে সরে সরে ঘরের কথা কনার, কইলে কথা শোনা গায়, পাড়াপড়শির দুর্দশার, কি কই ভাই দুঃখের কথা দ্বারা আমরা পেটের ভূত, তাহলে হচ্ছেন বাবু কর্তা, আমরা পাড়া গাইয়া ভূত, আত্মসুখে মত্তসবে খাটি করলাম আমি ভাই, পরের লাগিয়া ফরান কান্দে এমন মানুষ বড় নাই, তোমার একবারের নাই দয়া ধার্মিক, এই কথাটাই হয় কেমন, তোমার হাজার হাজার লোকের মাঝে থাকতে পারেন 2-1 জন, হঠাৎ করে আইলো ধুন,
টাকার ভিতর কত গুণ, নির্দিষ্ট হয় কইরা খুন টাকার ভিতর দিয়া। লোকে একটা কথা বলে, পুত্র সুখও টাকায় ভুলে, যতই কর্ম চলে হাতে টাকা নিয়া। টাকা জানি পরমার্থ, টাকাহীনের জন্য ব্যর্থ, জন সমাজ অবদার্থ, স্বার্থ কি তার বেছে, ধার খরচ গৌ চাইলে দেয় না, খাইছে কিনা খবর নেয় না, গরিবের দাঁত না জীবন মরে আছে। আবার ধনী লোকের নারী লোকে খায় পরে মনের সুখে, দাম্পত্য সুখ শান্তি রাখে, কান্তি থাকে ভালো। গরিবের স্ফূর্তি নাই, অঙ্গের ভিতর অঙ্গার ছাই, কিবা খাইবাম কইবা যাই, এই নিয়ে দিন গেল। গুরুমন্ত্র নিবার কালে তাহা লাগে বরণ দিলে, নইলে টাকা মরণ কালে অপবিত্র তাকে দেহ। টাকা লয় জগতের ভর, আত্মীয় থেকে হইয়া ফর, টাকা যদি না লয় ঘর, ঠিক তাহে না কেহ। এই পর্যন্ত বলে যাই, অর্থ ছাড়া বর্ত নাই, যেভাবে হোক টাকাই চাই, কি দিব তার সীমা। টাকা দিবের সাকার প্রভু, টাকাহীনার মানেই কবু, টাকারা মানিক বাবু, না তাহলে রামা। টাকার আকার দেখতে গোল, কুলহীনের আনে কুল, না থাকলেও গণ্ডগোল। সর্বমূলেই টাকা, টাকা নিয়ে নড়াচড়া, এদিক সেদিক ভ্রমণ করা। কে কি কিন্তু টাকা ছাড়া গিয়েছিল ঢাকা। বেঁচে থাকতে টাকার কাম, মূল্য জানা উহার দাম, যত অতি কাজ গাম, নিয়ে টাকার বল। টাকা জানি বুদ্ধি আনে, দেশে দশে গনে মানে, অচিনে লোক সহচিনে, আবার দুর্বলে ভয় বল। এই তো বললাম টাকার ফলাফল, এই সব তাকি আর কি বা বল। এবার এই মতো বললাম সবারটাই, বলো আর কোনো অন্ত নাই। কথাটা আমি কেন তো ভাই, কি বলবো আপনার কাছে, বললে কত ফের আছে। বাংলা লিঙ্ক বাংলার পথে বেঁচে আছি কোনো মতে।